ধরা খাচ্ছে। আজকে আমরা দেখবো 34 থেকে সাইবার সুরক্ষা আইন 2026, 34 থেকে দেখবো। আমরা 33 পর্যন্ত গতকাল দেখেছি। 34 বলছে পরোয়ানার মাধ্যমে তল্লাশি জব্দ। আদালত থেকে পরোয়ানা নিয়ে কিভাবে আপনি তল্লাশি করবেন এবং জব্দ করবেন, দুইটা কথা বলছে। যেখানে তল্লাশি আছে সেখানে পাশাপাশি শব্দ হলো জব্দ আছে, সবসময় খেয়াল রাখবেন। যেখানে তল্লাশি করতে যাবেন, তল্লাশি এবং জব্দ এরা খুবই একে অপরের পরিপূরক। মনে রাখবেন, যেখানে তল্লাশি আছে সেখানে জব্দ হয়, তল্লাশি না থাকলে জব্দের কিছু আসে না। আগে তল্লাশি হবে, তারপর জব্দ করে তল্লাশি করে না। আগে হচ্ছে সার্চিং হয়, দেন হচ্ছে সিজার লিস্ট হয়। সবসময় খেয়াল রাখবেন, এরা হচ্ছে একেবারে পরিপূরক, একই মায়ের পেটের ভাই। ঠিক আছে, তারা সবসময় তল্লাশির পরে এই শব্দটা থাকে। এই জন্য যদিও শব্দ দুইটি ভিন্ন কিন্তু জন্ম একসাথে, তল্লাশি ও জব্দ। যদিও সেকশন ভিন্ন, সিআরপিসি 103 2, পিআরপি 280। আর তল্লাশি 96 থেকে 98, 99, 100, 102, 165, 166। তল্লাশির ক্লাসিফিকেশন অনেক, তার তল্লাশির সন্তান অনেক, কিন্তু জব্দ তালিকার জব্দের পরে আর কোনো তার সন্তান দিতে পারে না, শেষ জব্দ একজন। তো যাই হোক, শব্দের শুরুতেই আমরা পাইলাম 34 সাইবার সুরক্ষা আইন, পড়ার মাধ্যমে তল্লাশির জব্দ কিভাবে করবো। এখানে যদি আমরা সহজভাবে যদি নেই, যে যে কোনো পুলিশ অফিসার, এখানে আমরা যারা আছি, যে আমাদের কাছে যদি রিজনেবল কোনো কিছু যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে সেই কারণটা কি হতে পারে? যে কেউ সাইবার অপরাধ করেছে, বা সাইবার অপরাধ হয়েছে বা হতে পারে। খেয়াল রাখবেন, যে কোথাও কোনো যদি সাইবার অপরাধ হয়েছে বা হতে পারে, এরকম যদি আপনি রিজনেবল ভাবে বা যুক্তিসঙ্গত কারণ জানতে পারেন, তাহলে আপনি কি করবেন? এই অপরাধের সঙ্গে সম্পর্কিত যে ডিজিটাল ডিভাইস রয়েছে, যদি কেউ খন্ডায় দিতে চান, ভেঙে দিতে চান, তাহলে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, এই যে যা যা ডাটা উপাত্ত প্রমাণ করার জন্য, অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইসটা একটা প্রমাণিতব্য বিষয়, যে একটা মামলার মামলার বিষয়। তো তাহলে কি করবে তিনি? সেই কারণ একটা রিজন করবে, এবং সন্তুষ্টমূলক রিজন কাকে? আদালতকে। আদালত বলতে ট্রাইব্যুনালকে। সেই আদালত ট্রাইব্যুনাল বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে তল্লাশি পরোয়ানা নিতে পারবেন। খেয়াল রাখবেন যে এটা হচ্ছে, আপনি যদি কোনো সাইবার সংক্রান্ত যদি এরকম কোথাও হচ্ছে বা হওয়ার উপক্রম হচ্ছে বা সংকল্প হচ্ছে, যাই কিছু থাক না কেন, তাহলে আপনি কি করবেন? বিজ্ঞ আদালতে এর কারণ উল্লেখ করে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা নিয়ে নেবেন। পরোয়ানা পাওয়ার পর কি করবেন? আদালত কি করবে সেটা দেখবে, যাচাই বাছাই করবে, যাচাই বাছাই দেখবে, অবশ্যই সিন করবেন। পরবর্তী তিনি কি করবেন? পরোয়ানা পাওয়ার পর, যিনি পরোয়ানাটা পাইলেন, অবশ্যই সেবা প্রদানকারী কাছ থেকে তথ্য হস্তগত করতে পারে। যেখানে সেখানে সেবাটা দিচ্ছে, যারা এই ধরনের তথ্য দিচ্ছে, দেখা যাচ্ছে ওখানে কোনো ঝামেলার সময়, তাহলে কি করবে? যে আমরা পরোয়ানা নিয়ে আসছি, আপনার এখানে কোনো সামথিং ইজ রং বা সামথিং কিছু কিছু সমস্যা আছে, আমরা এটা দেখবো, পরোয়ানা তল্লাশি করবো, এরপর জব্দ করবো। যদি তল্লাশি করার পর জব্দ করার কথা মনে হয়, আপনারা জানেন তো, তল্লাশি করতে গিয়েও জব্দ করার কোনো কিছু যদি না থাকে, জব্দ তালিকা হয় না। আমরা পিআরবি 280-তে পড়েছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদেরকে, সেটা হচ্ছে জিরো সিজার লিস্ট। আপনারা বলছেন যে তল্লাশি করতে যে কোনো কিছু না পাওয়া যায়, তবুও একটা শূন্য তালিকা করতে হবে, তবে একটা চিহ্ন, ক্রস চিহ্ন দিতে হবে। আচ্ছা, গ্রাহক প্রবাহের তথ্যপত্র সহ ইলেকট্রনিক যোগাযোগ প্রতিবন্ধ সৃষ্টি করতে পারবেন। এবং এই যে যদি এরকম কোনো তথ্য বা গ্রাহকের কোনো তথ্যপত্র যে পাইলেন, ইলেকট্রনিক যে বিষয়গুলো, এগুলো আপনি কি করবেন? হ্যারাসমেন্ট, মানে এটা একটা ব্যারিয়ার বা কি বলে এটাকে, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন আয় হিসেবে। তো খেয়াল রাখবেন এখানে, যে একমাত্র সাইবার সংক্রান্ত অপরাধ হলেই আপনার কাছে যে যুক্তিসঙ্গত মনে হয়, রফিক সাহেব কোনো একটা কোম্পানিতে সে এরকম কোনো সাইবার সংক্রান্ত সাইবার ক্রাইম করার চেষ্টা করতেছে, তাহলে আপনি আদালতে প্রেয়ার দিয়ে দেন। দেন আপনি একটা এত বড় একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান না, একটা বেসরকারি একটা প্রতিষ্ঠান সেরকম কার্যক্রম চালাচ্ছে, আপনি সরাসরি চলে যাবেন। আপনি যেতে পারেন না, যাই আপনি বলেন এই আমরা এগুলো জব্দ করার, যে যে আছেন আপনি অ্যারেস্ট হবেন, এই করবেন না। আপনার আইনটাকে জানতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই করতে হবে আপনাকে, যে আপনাকে আইনটাকে জানতে হবে। তাহলে আমরা কি করবে? মনে রাখবো কিভাবে? এই 34টা মনে রাখবো হচ্ছে, প্রথম হচ্ছে আমরা বিশ্বাস থাকবে যুক্তিসঙ্গত, বিশ্বাস হওয়ার পর কারণ লিখবো, তারপর আদালতে আবেদন করব, এরপর আদালতে পরোয়ানা পাবো, পরোয়ানা পাওয়ার পর তথ্য হস্তগত এবং যোগাযোগ করা বাধা করতে পারবো। কি তথ্য যেগুলো হস্তগত করতে পারবো, আমি নিতে পারবো, এবং যোগাযোগও বাধা সৃষ্টি করতে পারবো। তাহলে কি বললাম? এই পড়ানোর মাধ্যমে তল্লাশি জব্দ করার বিধান কি? প্রথমে যদি আমার কাছে কোনো বিশ্বাস কারণ থাকে, বিশ্বাস করার, প্রথমে বিশ্বাস থাকতে হবে, দেন কারণ লিখবেন, দেন আবেদন করবেন, দেন পরোয়ানা আদালত থেকে দিবে। এরপর আপনার কাজ হচ্ছে তথ্য হস্তগত বা যোগাযোগ বাধা সৃষ্টি করতে পারবেন। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছেন? 34, তাহলে 34 সম্পর্কিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত আমরা পড়লাম? পরোয়ানা বা তল্লাশি জব্দের সাথে সম্পর্কিত। এখানে যে এমসিকিউ গুলো আছে একটু দেখে নেবেন। একটা প্রশ্ন, যে পুলিশ কর্মকর্তা, এই পুলিশ কর্মকর্তা, যদি প্রশ্নটা হচ্ছে আহ
পুলিশ কর্মকর্তা কিভাবে তল্লাশি পরোয়ানা সংগ্রহ করবে এবং সাইবার সংগ্রহ, প্রশ্ন হলো সাইবার সংক্রান্ত কিভাবে। তাহলে 34 অনুযায়ী যে বিষয়গুলো আছে আমরা যেটা দেখলাম দুটো বিষয়, সেগুলো আমরা কি করব, যে আহ কোনো পুলিশ কর্মকর্তা যদি বিশ্বাস কারণ থাকে যে সাইবার অপরাধ সংঘটিত হয়েছে, হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা অপরাধ সংক্রান্ত কম্পিউটার সিস্টেম তথ্যপত্র স্বাক্ষর প্রমাণে কোনো ব্যক্তির কাছে রয়েছে, তাহলে বিশ্বাস কারণ লিপিবদ্ধ করে ট্রাইব্যুনালে কি করবো, বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে আবেদন করে তল্লাশি বা সংগ্রহ করতে পারবেন, বাস এটুকু। এবং সহজ ভাষায় কি, আমরা যেটা আগে আমরা একটু ইজিভাবে দেখলাম। এই হলো 34। আমরা এখন দেখবো 35, সাইবার সুরক্ষা আইন 2026-এর 35, মনোযোগ দেন। এবার হচ্ছে পরোয়ানা ছাড়া তল্লাশি জব্দ গ্রেপ্তার। আমরা 34 বললাম, পরোয়ানা নিয়েই আপনি কোন কোন পরিস্থিতি হলে তল্লাশি পরোয়ানার ইস্যুর ক্ষেত্র আসতে পারে। এখন আমরা দেখবো 35 সাইবার সুরক্ষা আইনে 35-এ বলছে যে পরোয়ানা ছাড়া তল্লাশি জব্দ গ্রেপ্তার। এবার আসেন যেখানে তল্লাশি আছে সেখানে জব্দ আছে, সেখানে আবার গ্রেপ্তার আছে। আগে একটু বলছি যে তল্লাশি জব্দ গ্রেপ্তার সবসময় খেলা মাদক আইন অন্য আইনেও বলা রয়েছে, যেখানে তল্লাশি করবেন সেখানে জব্দও করবেন। যদি কোনো মনে হয় কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে বা ওই ব্যক্তির কাছে কোনো কিছু পাওয়া গেছে, যদি এরকম তাকেই বা পাওয়া গেছে বা উপস্থিত থেকে সে সেখানে উপস্থিত রয়েছে, তাহলে আমরা কি করবো, তাকে বিনা পড়া তল্লাশি করবো এবং সাথে তাকে অ্যারেস্ট করতে পারবো। তাহলে এই তিনটা শব্দ কিন্তু পাশাপাশি। এবং গ্রেপ্তার সংক্রান্ত আবার আলাদা ধরনের ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। তাহলে পরোয়ানা ছাড়া তল্লাশির জব্দ কত, 35, আর পরোয়ানা সহ কত, 34। পার্থক্য এটাই, একটা পরোয়ানা সহ উইথ ওয়ারেন্ট আর উইদাউট ওয়ারেন্ট। তাহলে এখানে কি করবে, পরোয়ানা ছাড়া তল্লাশি, তার মানে কি আমরা একটু বুঝতে পারতেছি। আমরা যেরকম মাদক আইনে আমরা যেরকম পড়তেছিলাম, আমরা মাদক বা অন্য আইনে কিন্তু তল্লাশি ক্ষেত্রে পড়তেছিলাম একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে কখন এই পরোয়ানা ছাড়া তল্লাশিটা কখন করবেন। আমরা ম্যাক্সিমাম যে আইনগুলো শেষ করে আসছি সেখানে বলা রয়েছে যে আহ, এই যিনি অপরাধী বা অভিযুক্ত বা এই সাইবার সংক্রান্ত অপরাধে যে ডিজিটাল ডিভাইস গুলো রয়েছে, অপরাধ করে কানেক্টেড যে বিষয়গুলো রয়েছে, এগুলো কি করতে পারে, মুছে ফেলতে পারে, ডাটা মুছে ফেলতে পারে, অথবা এগুলো ধ্বংস করে ফেলতে পারে, অথবা সে হারিয়ে ফেলতে পারে, গোপন করে ফেলতে পারে। এরকম এই যে রাতের বেলা আপনি দেখা গেছে আপনার যদি দেরি করে ফেলেন মাদক উদ্ধার করতে গিয়ে, তাহলে এখানে সে নষ্ট করে ফেলে দুষ্প্রাপ্য বা হারিয়ে বা পলাতক হওয়ার আসামি পলাতক হওয়ার সম্ভাবনা থাকে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি একেবারেই ইউ ক্যান নট এন্ট্রান্স কি উইদাউট ওয়ারেন্ট, এক কথাই একের উইথ ওয়ারেন্ট না। উইথ ওয়ারেন্ট হলে আপনার সময় সুযোগ আছে, একটা কোম্পানি আপনার সিচুয়েশনে বলবেন এটা কি উইথ ওয়ারেন্ট পড়ানো সহ নিয়ে যাবেন না পড়ানো ছাড়াই যাবেন। তাহলে এই পড়ানোর ছাড়া আপনি যদি নিজের মতো করে ভাষায় নিজের মতো লেখেন তাহলে হয়ে যাবে, আর বেশি লাগবে না। তাহলে পরোয়ানা ছাড়া তল্লাশি জব্দ গ্রেপ্তারের ক্ষেত্রে বিধানটা কি, যদি পুলিশ কর্মকর্তা যদি মনে হয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে, ওই যে আমরা 17 কথা আসছে, যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে হামলা, কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, বেআইনি প্রবেশ, একেবারে 17, 18, 19, যে 17, 18, 19-এ যে বিষয়গুলো আসছে, এই অনুপ্রবেশ করে হ্যাকিং করে, এই কেউ যদি তথ্য মুছে ফেলে, অথবা কেউ তথ্য পরিবর্তন করে, অথবা নষ্ট করে, অথবা প্রমাণ যে রয়েছে, যে প্রমাণ এটা হচ্ছে এভিডেন্স, এভিডেন্স গুলো কি করে গায়েব করার সম্ভাবনা থাকে, নষ্ট করে ফেলে, তাহলে তিনি এগুলো কারণ লিপিবদ্ধ করে ডিরেক্টলি এর ধরনের কারণ লিপিবদ্ধ করে যে এই কারণে আমি পরোয়ানা নেওয়া আমার কি পসিবল ছিল না, বিদায় আমি কি করছি লিপিবদ্ধ করেই আমি বা তদন্তকারী কর্মকর্তা ব্যবস্থা নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই সংক্রান্ত হলেই আপনি কি করতেছেন, বিনা পরোয়ানায় করতেছেন। এখন কথা হচ্ছে এই পুলিশ কর্মকর্তা যিনি তদন্তকারী কর্মকর্তা ওখানে যে কি করবেন, তল্লাশির ক্ষেত্রে কি করবেন, জব্দের করতে কি করবেন, গ্রেপ্তার, তিনটা শব্দ পাইলাম আমরা। প্রথম তল্লাশি, জব্দ, গ্রেপ্তার। মনোযোগ দিয়ে 35-এ তল্লাশি কি করবে, এখানে প্রয়োজনীয় স্থানে যেখানে আপনি তল্লাশি করতে গেছেন, রাতের বেলা হোক দিনের বেলা, যেখানে আপনার সুবিধার জন্য সময়, এখন আপনি যদি ওখানে বাধাপ্রাপ্ত হন কোনো কথা নাই, ওখানে যদি কেউ আপনার অবস্ট্রাকশন করে বা অবস্ট্রাকশন অফ ডিউটিতে আপনার সরকার বাধা দেয়, অথবা বাধা আসতে পারে, কোনো ব্যারিয়ার আসতে পারে আপনার, কিন্তু আপনি কি করবেন, বলা রয়েছে সকল আইনে একই কথা বলছে যে ফৌজদারি কার্যবিধির জন্য যে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ 46, 47, 47, 50, 51, 52, 53, অর্থাৎ একেবারে গ্রেপ্তার সংক্রান্ত যে বিধা ফৌজদারি দেহ তল্লাশির ক্ষেত্রে শুধু নট অনলি 46 থেকে 53 পর্যন্ত, এখানে ওই আপনার 102, 103 অভিধান প্রযোজ্য হবে, 165, 166 বিধান প্রযোজ্য হবে বলা রয়েছে। এবং পিআরবি 280 ক্লিয়ার করে দিয়েছে। তাহলে তল্লাশি করলেন এস করলো, এখানে আপনি বলতে পারেন তল্লাশি এখানে আবার অন্য লাইন লাগবে কিনা, লেখা প্রয়োজন নেই। সাইবার থেকে প্রশ্ন করছে বিনা পড়া তল্লাশি সাইবার 35 দিয়ে শেষ করেন। এখন অন্য লাইনে যদি আপনি মনে করেন বিধি লিখবেন কোনো সমস্যা নাই, কিন্তু অল্প কথায় কাজ হলে বেশি কথা, প্রয়োজন কি সবসময় খেয়াল রাখবেন একেবারেই যত পুলিশ হেডকোয়ার্টার চাচ্ছে একেবারেই সে ধারাটা লিখে যতটুকু সামারি লিখলে হয়ে গেল, আর ধারাটা লিখে একেবারে আপনি বেশি ধারা দিলে যে আপনি বেশি মার্ক পেয়ে যাবেন না। পুলিশ হেডকোয়ার্টার একটা দুইটা ধারা থেকে প্রশ্ন করে চেষ্টা করুন ওর ভিতরে কনফাইন থাকার জন্য। তল্লাশি ক্লিয়ার। জব্দটা কি করবেন, ওখানে যে গেলেন গমন করলেন, ওখানে গিয়ে সাথে সাথে
এই যে অপরাধের সাথে ব্যবহৃত যে অপরাধ প্রমাণ হিসেবে সহায়ক এই যে ডিজিটাল ডিভাইস কি? কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্যপাত্র, অন্যান্য সরঞ্জাম, প্রয়োজনীয় দলিল জব্দ করতে পারবেন। ক্লিয়ার? এবং দেহ তল্লাশির কথা বলছে তিনি, যে এখন ওই যে যখন দেহ তল্লাশির কথা চলে আসবে, যখন রফিক এখানে উপস্থিত ছিল, ওই স্থানে যে কোনো ব্যক্তি, যদি রফিক, আবুল মনসুর বা নাজমুল, যারা যারা উপস্থিত ছিল, সেখানে আমি কি করলাম, তাদের দেহ তল্লাশি করলাম। এখন যদি আপনি এই রফিক সাহেব যদি মনে করে, আমি মনে করি তদন্ত কর্মকর্তা হিসেবে, যে ওখানে যারা উপস্থিত রয়েছে, এবং শুধু উপস্থিত নয়, এখানে এই এই সাইবার সংক্রান্ত বা সাইবার সুরক্ষা আইনে কেউ অপরাধ করেছেন, তাহলে তাকে সন্দেহ মনে হচ্ছে, কোনো কথা নাই, কোনো কথা নাই, যে তাকে সন্দেহ মনে হচ্ছে, তাকে আপনি ডাইরেক্ট তাকে অ্যারেস্ট করেন, শেষ। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, তল্লাশি করলাম, কি কি জব্দ করলাম, দেহ তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে ফেললাম। এখন তল্লাশির পর আমরা যেটা এখানে যে বিধানটা বলছে, অবশ্যই অবশ্যই তল্লাশি শেষ হওয়ার পর পুলিশ কর্মকর্তা কি করবে, অনতি বিলম্বে, উইদাউট এনি ডিলে, ট্রাইব্যুনাল কি করবে, ট্রাইব্যুনালে তল্লাশি পরিচালনা প্রতিবেদন, অর্থাৎ যে আপনি তো তল্লাশি পরিচালনা করলেন, জব্দ তালিকা প্রতিবেদন সহ আপনি কি করবেন, বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। কোনো কথা নাই। এখন আরেকটা কথা এখানে, যেহেতু এটা সংশোধিত, কিছু কিছু অ্যাড করা হয়েছে, যেহেতু সংবিধান আইনে আমরা 33-এ জানি, যে যাকে আপনি সাথে আপনি একজন ব্যক্তিকে অ্যারেস্ট করলেন, সেই ব্যক্তিকে গ্রেপ্তারের সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী, বেরিয়ে বেটে এমসিকিউ আসবে আপনাদের, যে সংবিধানের ব্যক্তিকে 33 অনুচ্ছেদ অনুযায়ী অনতি বিলম্বে কি করতে হবে, অযথা সময় বাদ দিয়ে, যেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট এবং ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এই কথাটা আমরা সিআরপিসিও পড়েছি, 61টিতেও পড়েছি। 324, যদি 61টি না পারেন, 324 বিধান প্রযোজ্য করবে। এখানেও আমরা 35 সংবিধানের 33টা অনুসরণ করতে বলছি। তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে? আমরা এই পরোয়ানা ছাড়া তল্লাশির বিধানটা কি, যদি কখনো কোনো আশঙ্কা থাকে, তাহলে আপনি কারণ লিপিবদ্ধ করবেন, কারণ লিপিবদ্ধ করেই পরোয়ানা ছাড়াই তল্লাশি করবেন, এবং জব্দ করবেন। তল্লাশি করার পর জব্দ করলেন, জব্দ করে দেহ তল্লাশি করলেন, দেহ তল্লাশি করে যদি কাউকে সন্দেহ মনে হয়, তাকে গ্রেফতার করবেন। এবং এই জব্দ করার যে প্রতিবেদন, অবশ্যই আদালতে প্রতিবেদন প্রেরণ করবেন। এবং সাথে এও নয়, যাকে যে গ্রেফতার করছেন তাকেও 24 ঘন্টার ভিতরে কি করতে হবে, সংবিধান 33 অনুচ্ছেদ অনুযায়ী দ্রুত কি করবে, বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। ক্লিয়ার সবার? তাহলে 35 মূলত কি বলছে, পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার। একটা প্রশ্ন করছে যে কোনো হ্যাকার গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় হামলা করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তথ্য মুছে ফেলার চেষ্টা করছে, এমন অবস্থায় পুলিশ কর্মকর্তা কি ব্যবস্থা নিবে? ডাইরেক্ট কি করবে? এখানে আপনি বুঝতেই পারতেছেন যে হামলা করছে, তথ্য মুছে ফেলার চেষ্টা করতেছে। এখন মুছে ফেলার চেষ্টা করলে কি আপনি কি ভাই আদালতে এই 34 অনুযায়ী আবেদন করবেন? সুযোগ আছে? করোনার সময় সময় নাই করোনার সময় নাই, আদালতে যাওয়ার। কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদের ডিফেন্স আছে, আইনটাকে ভালো জানতো। অস্ত্র আইনের 25-এ কি বলছে, যে অবশ্যই অস্ত্র আইনের 25-এ আপনি অবশ্যই তল্লাশি নিয়ে আপনি ঘটনাস্থলে গমন করবেন, এছাড়া অস্ত্র ধরতে পারেন না। কিন্তু আবার কথা বলছে যে এই অস্ত্র নিয়ে কেউ যে বড় ধরনের অপরাধ করে ফেলতে পারে, খুন করতে পারে, তাই আপনার এই সময় নেই। যদি আপনার সময় সাপেক্ষে পরে স্থান কাল পাত্র পরিস্থিতি, এই সার্কমস্টেন্সিয়াল যে পারিপার্শ্বিকতা যে বিষয় থাকে, এটা একটা খেয়াল রাখতে হবে। সেম অ্যাজ ইউজুয়াল অল আদার এক্টস, কেউ একই কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এই 35 অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। 36 একটা এমসিকিউ, এটা রিটার্নে কোনো প্রশ্ন নাই, জাস্ট একটু মনোযোগ দেন। 36 তথ্য সংরক্ষণের বিষয় রয়েছে, যে তথ্যগুলো কতদিন পর্যন্ত সংরক্ষণ করবে। এই যে যেখানে এই একটু, এটা এমসিকিউ, এটা কোনো মুখস্থ কিছু নাই। তথ্য সংরক্ষণ 36 মনোযোগ দেন, যে এটা তথ্য সংখ্যা করবে, মহাপরিচালকের ক্ষমতা রয়েছে যে তদন্তের পরে সংরক্ষণ করে রাখবে কতদিন। একটা কেউ নষ্ট ধ্বংস যদি আশঙ্কা থাকে, তাহলে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একটা সংরক্ষণ নির্দেশ দিবে। তবে খেয়াল রাখতে হবে, এই তদন্তের জন্য যে কম্পিউটার সিস্টেম বা তথ্য উপাত্ত নষ্ট, পরিবর্তন, গায়েব হওয়ার আশঙ্কা থাকলে, তাহলে সেই তথ্য সংরক্ষণে, যেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যেটা একটা টাইম, একটা সময় দেওয়া থাকে, সেই সময়টা হচ্ছে, প্রাথমিক সংরক্ষণ সময় হচ্ছে কত, 90 দিন। এটা এমসিকিউ, মনোযোগ দিন। তবে সর্বোচ্চ সময় 180 দিন হতে পারে। সংরক্ষণের সময় হচ্ছে প্রাথমিকভাবে 90, তবে সর্বোচ্চ সময় হচ্ছে 180 দিনের বেশি হতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ, আর কিছু নাই। মহাপরিচালক 90 দিন ভাবে এটা নিজে দেবে, বাড়াতে পারে সর্বোচ্চ 180 দিন। এটা এমসিকিউ, পরীক্ষা আসবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, 37টা একটু দেখ। কম্পিউটার সাধারণভাবে ব্যাহত না করা, একটা খেয়াল রাখবেন। এটা অনেকেই ব্যাস লাগবে, একটু ভালো করে দেখেন এই সেকশনটা 37। কম্পিউটার সাধারণ ব্যবহারে ব্যাহত না করা, মানে এটা কি সহজভাবে?
সাইবার সুরক্ষা আইনে 26-37 ধারা মূল কথা হচ্ছে তদন্ত করতে গিয়ে যদি কম্পিউটার ব্যবহার করা যেন অযথা বন্ধ বা ব্যাহত না হয়। আপনি হঠাৎ করে যে হুলস্থুল করে এগুলার যারা সিআইডি ট্রেনিং করছেন বা যারা থানা লেভেলে কাজ করেন, কম্পিউটার বন্ধ করবেন কোথা থেকে, কিভাবে করবেন, কোন জিনিসটা জব্দ করবেন, কোনটা টাচ করা যাবে না, সরাসরি সুইচ অফ করা যাবে কিনা, এগুলো কিছু কিছু দেখা যাচ্ছে চলমান রয়েছে। এই সময় আপনি হুট করে মেনল্যান্ড মতো গেলে এখন কিছু তথ্য সেগুলা সেফ ছাড়াই চলে গেল না। তদন্তকারী অফিসারের খেয়াল রাখতে হবে, যিনি তদন্তকারী কর্মকর্তা যিনি যাবেন, অবশ্যই তদন্তকারী অফিসার এমন ভাবে তদন্ত করবেন যাতে কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা এর কোনো অংশের বৈধভাবে ব্যবহার, যে সে ব্যবহার করতেছে বৈধভাবে ব্যবহার যাতে ব্যাহত না হয়, সেটা হ্যাম্পারিং না হয়, হ্যারাসমেন্ট না হয়। এখন কখন কম্পিউটার সিস্টেম জব্দ করা যাবে, কখন করবেন? এই সিস্টেম কম্পিউটার জব্দটা কখন করবেন? ক্লাসটা 10 মিনিট পরে আবার লিঙ্ক দিব। দুইটি ক্ষেত্রে জব্দ করা যাবে, মনে রাখবেন সবসময়, আই রিপিট, দুইটি ক্ষেত্রে জব্দ করবে। প্রবেশ করা সম্ভব না হলে, যে সংশ্লিষ্ট কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে প্রবেশ করা সম্ভব হইতেছে না, জব্দ করে দেবেন। তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে, যে জব্দ না করলে মনে রাখবেন যে যদি সরাসরি কম্পিউটার প্রবেশ করতে পারতেছে না তাহলে তার জব্দ করে দিব, কোনো কথা নাই, জব্দ। আর এটা হচ্ছে তার কাছে তথ্য আছে, এখন সে নষ্ট করে ফেলতে পারে, কোনো কথা নাই। জব্দ না করলে নষ্ট, ধ্বংস, পরিবর্তন, দুষ্প্রাপ্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে চলমান অপরাধ বন্ধ করার জন্য জব্দ করা প্রয়োজন হলেই করতে পারবে। তাহলে সাধারণ নিয়ম 37 আমরা কি দেখলাম, যে সাধারণ বৈধ ব্যবহার ব্যাহত না হয়, খেয়াল রাখবেন। জব্দের কারণ কয়টি? দুইটি। একটি হচ্ছে কি, প্রবেশ অসম্ভব, প্রবেশ করা যাচ্ছে না, জব্দ করে দিব। তথ্য নষ্ট হওয়ার আশঙ্কা, দুইটা ক্ষেত্রেই আমরা কি করবো, কম্পিউটার জব্দ করে দিব। তদন্ত সহায়তা, এটা হলো এমসিকিউ, জাস্ট একবার রিডিং দেন। সাইবার সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে তদন্ত অফিসার কোনো ব্যক্তি বা কোনো সত্তা প্রতিষ্ঠানের কাছ থেকে তদন্ত সহায়তা চাইতে পারে না। কিছু নাই এখানে, এখানে কিচ্ছু নাই, পরীক্ষা আসবে না থেকে বলে দিলাম। 38, এটা হলো যেটা দেখলাম, তার দরকার নেই। 39টা একটু পর লাগবে। 39টা ভেরি ইম্পর্টেন্ট, যে তদন্তে প্রাপ্ত তথ্যের কেউ গোপনীয়তা যদি ফাঁস করে, সহজ ভাষায় আমরা দেখবো এটা 39, 39, মনোযোগ দেন। তদন্তের প্রয়োজনে কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো সেবা প্রদানকারী যদি তথ্য দেয়, আই রিপিট, তদন্তের প্রয়োজনে কোনো ব্যক্তি, কোনো পার্সন, কোনো সত্তা, কোনো সেবা প্রদানকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা তথ্য দিলে, সেই তথ্যদের কারণে তার বিরুদ্ধে দেওয়ানি ফৌজদারি মামলা করা যাবে না। যে তথ্য হচ্ছে করা যাবে না, তবে তদন্তের সঙ্গে যদি সবাইকে তদন্ত সংক্রান্ত তথ্য গোপনীয় রক্ষা করতে হবে। আপনি যারা যারা কানেক্টেড রয়েছে, তদন্তের সাথে সংশ্লিষ্ট রয়েছে, সবাই কিন্তু গোপনীয়তা রাখবে। যে অফিসিয়াল গোপনীয়তা একটা আইনই রয়েছে, সেকশনটা কত খেয়াল নাই, 21 সম্ভবত, অফিসিয়াল 21 না 38, আচ্ছা যাই হোক খেয়াল নাই। তো এই কোনো ব্যক্তি তথ্য দিলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে না, তবে গোপনীয়তা রাখতে হবে। 39-এর কয়েকটা নিয়ম আছে, 4টা বিষয় মনে রাখবেন। তথ্য দিলে মামলা করা যাবে না। কেউ একটা তথ্য দিছে যে তদন্তের স্বার্থে, কেউ তথ্য দিছে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারীর বিরুদ্ধে এই তথ্য দেওয়ার কারণে ফৌজদারি বা মামলা করা যাবে না, এটা প্রথম কথা। তবে গোপনীয়তা রক্ষা করতে হবে, যে কথাটা বললাম উপরে, যে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গোপনীয়তা বজায় রাখবেন। যদি কেউ গোপনীয়তা ভঙ্গ করে তাহলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। তবে এখানে কথা রয়েছে স্নান মাসিক তালিকা, তদন্তের স্বার্থে, তদন্তের স্বার্থে এখন তথ্য উপাত্তের তালিকায় এমসিকিউ আসবে, সেবা প্রদানকারী স্নান মাসিক ভিত্তিতে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলে জমা দিতে হবে। এই স্নান মাসিক কি 6 মাস নাকি? তথ্য দিলে মামলা নয়, তথ্য গোপন, ভাঙলে 2 বছর, 6 মাসের তালিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তালিকা কত বছর কয় মাস পর পাঠাবে? জাতীয় সাইবার সুরক্ষা 6 মাস, এটা এমসিকিউ, আর কিছু নাই। সাক্ষ্যগত মূল্য একদম ইজি, এটা কোনো কিছু দরকার নেই। এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, সাক্ষ্যগত মূল্য কি? এই যে এই যা যা পাইলেন, আমরা জানি সাক্ষ্য আইনে ডিজিটাল ফরেনসিক যে আলোচনাগুলো হচ্ছে, ডিজিটাল ফরেনসিক প্রমাণের আদালতে সাক্ষ্যের মূল্য আছে, সেটা হলো 43 ধারা, আর কোনো কিছু দরকার নেই এখানে। এটার সাক্ষ্যগত মূল্য মূলত ফৌজদারি এভিডেন্স অ্যাক্ট, অর্থাৎ সাক্ষ্য আইনের সাথে কানেক্টেড, এখানে আর কোনো কিছু নাই, জাস্ট রিটিন। বিশেষজ্ঞের মতামত ও প্রশিক্ষণ, এটাও কোনো কিছু না, আসা দরকার নাই। বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব। যারা যারা কানেক্টেড রয়েছে কম্পিউটার ডিজিটাল, অবশ্যই আদালতের পারমিশন নিয়ে, আদালতের ওয়ার্ডারশিট নিয়েই কি করবে, বিশেষত যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কি করবে, এগুলোর কাছ থেকে আমরা ডাটা নিব, আবার পরীক্ষা করব, এবং এখান থেকে এই যে সকল কম্পিউটার বিজ্ঞান, ডিজিটাল ফরেনসিক এগুলো ডাটা সংগ্রহ করে সেগুলো প্রশিক্ষণ নিতে পারবে। তাহলে এই 44টা হচ্ছে বিশেষজ্ঞের মতামত। এটা হচ্ছে দুইটা বিষয় মনে রাখবেন, বিচারে বিশেষজ্ঞের মতামত দিবেন, আর বিশেষ বিশেষ এটাও প্রশিক্ষণ গ্রহণ নিতে পারবেন। লেস ইম্পর্টেন্ট, একটু কিছু নাই। মামলা নিষ্পত্তির সময়সীমা, এটা একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 45 এমসিকিউ পরীক্ষা আসবে। মামলা নিষ্পত্তির সাধারণ সময়সীমা সহজ ভাষায় সর্বোচ্চ দেখবেন হচ্ছে, আমরা প্রাথমিক সময়সীমা পর্বে 180 দিনের মধ্যে শেষ করবো, যে অতিরিক্ত সময় দেয় 90 দিন।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। যদি মামলার যে নিষ্পত্তির কথা বলছে, তিনটা ধাপ পাবো এখানে। মামলা নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে, প্রথম সময়সীমা হচ্ছে 180 দিনের মধ্যে বিচারক মামলা শেষ করতে হবে। এটা আদালতের কার্যক্রম, বিচারকের কাজ। অতিরিক্ত সময় 90 দিন, যদি এরপরে শেষ না আরো 90 দিন, 90 90 100 কত, 180, তার মানে হচ্ছে প্রথম সময়সীমা 180, পরে হচ্ছে অতিরিক্ত সময় 90, এবং আরো এরপর শেষ না 90, এটা টোটাল 180 180 মনে রাখলে চলবে। আর যদি ব্যর্থ হয়, কোনোভাবে ব্যর্থ হচ্ছে, তাহলে হাইকোর্ট বিভাগে জানাবে, আর কোনো কিছু নাই। এটা এমসিকিউ 46। এটা ধরেন পরীক্ষায় এসে বসে আছে যে এটি কি আমলযোগ্য, এটিকে জামিনযোগ্য আপরযোগ্য, তাহলে আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য। আমলযোগ্য করছে, জামিন যোগ্যতা করছে, আপরযোগ্যতা করছে। আমলযোগ্য কোন কোন অপরাধ একটু খেয়াল রাখবেন, যে পরীক্ষায় আসতে পারে, প্রশ্ন দিতে পারে, এটি কি আমলযোগ্য অপরাধ, একটু পড়ে যাবেন এই ধারাগুলো আমলযোগ্য কোন কোন ধারা, এটা মুখস্থ রাখবেন। এটা অ্যাড করে দিলাম আপনাদের। 17 18 1 19 20 21 22 23 25 এগুলো হচ্ছে আমলযোগ্য। ও আমলযোগ্য কি, 17 18 গ, 19 23, 19 থেকে 23 25 আমলযোগ্য। এটা অন্য ধারা অপরাধ, মনে রাখবেন। আর জামিন ও অজামিন যোগ্য, এগুলো হচ্ছে আমলযোগ্য। অজামিন মানে জামিন পাবে না, এগুলো কোন কোন, এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষা ভাবে আসবে না। কিন্তু আমলযোগ্য, এই যে এই কটা একটু মনে রাখেন, আমলযোগ্য এইটা একটু। 17 18 গ, 19 20 21 22 23 পরে 25 পরীক্ষা প্রশ্ন হচ্ছে ব্ল্যাকমেল কি, রহিমা, রফিক রহিমাকে ব্ল্যাকমেল করলো, এটি সে যে তার ব্ল্যাকমেল করে, এটা কি আমলযোগ্য অপরাধ? হ্যাঁ, অবশ্যই আমলযোগ্য অপরাধ। হুম। এভাবে দিতে পারে আর কি। এই যে আমি এভাবে রেখে দিছি, আমলযোগ্য, অজামিনযোগ্য, জামিনযোগ্য, আদালত সম্মতিতে, আবার আদালতের সম্মতি নিয়েও আপরযোগ্য করা যেতে পারে। আমল হচ্ছে 18 19 থেকে 23 25, একটু খেয়াল রাখবেন। এখন একটা রিটেনের প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেটা দেখবো, বাজেয়াপ্তির কথা। 47, যে দেশে এসে আমাদের 47, একটু খেয়াল রাখেন বাজেয়াপ্তির বিষয়টা কি। একেবারে সহজ ভাষায় বলি, বাজেয়াপ্তি মানে আমরা কাউন্ট ফরফিটেড বলে আর কি। যে কোনো সাইবার অপরাধ করার সময় কোনো কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম, এই যে আলামত গুলো আপনারা কি করলেন, জব্দ করলেন। এখন এই সাইবার সংক্রান্ত ব্যবহার হয়েছে, খেয়াল রাখবেন। এই সাইবার সংক্রান্ত অপরাধে ব্যবহার করছে, তাহলে কোনো কথা নাই, একদম বাজেয়াপ্ত করে দিবি। তবে কথা রয়েছে, যদি যদি বাজেয়াপ্তের সাথে যদি কোনো দেখা গেছে এগুলোর সাথে সে সাইবার অপরাধ করছে, কিন্তু এর বৈধের সাথে যদি অবৈধও থাকে, এক কথা সেটা বাজেয়াপ্ত হবে। এটা আমরা অন্যান্য যেরকম করেছি। এক কথা হচ্ছে অপরাধে ব্যবহৃত উপকরণ বাজেয়াপ্ত হবে। নির্দোষ মালিক, যদি নির্দোষ প্রাপ্ত হয়, খেয়াল রাখবেন। যদি মালিক যদি দায়ী না হয়, তাহলে বাজেয়াপ্ত করা দরকার নেই, এটা খেয়াল রাখবেন। যে দখলে নিয়ন্ত্রণ রয়েছে, এটা একটা নির্দোষ, দায়ী না, তাহলে সেটা বাজেয়াপ্ত করবেন না। কিন্তু কথা রয়েছে, বৈধ উপকরণের সাথে যদি বাজেয়াপ্ত হতে পারে, যে বাজেয়াপ্ত সাইবার উপকরণের সাথে বৈধ সাইবার বা সাইবার পাওয়া গেছে, সেটিও বাজেয়াপ্ত হবে। তিনটা বিষয়, অপরাধে ব্যবহৃত উপকরণ বাজেয়াপ্ত, নির্দোষ মালিক হলে বাজেয়াপ্ত নয়, এটা খেয়াল রাখবেন। মিডিলে বলছে, কিন্তু বৈধ উপকরণের ক্ষেত্রে যদি অবৈধ কিছু পাওয়া যায়, অবৈধের সাথে তো বৈধ পাওয়া যায়, সেটা বাজেয়াপ্ত করতে পারবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা কন্ডিশন আছে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। কোনো সরকারি কোনো সংবিধান সংস্থার কোনো উপকরণ যদি থাকে, সেগুলা বাজেয়াপ্ত হবে না পরীক্ষায়। বাজেয়াপ্তের ক্ষেত্রে এটা খেয়াল, দুইটা ক্ষেত্রে, একটা নির্দোষ মালিক আর একটা সরকারি প্রতিষ্ঠান, এই দুইটা বাজেয়াপ্ত হবে না। আর সকল ক্ষেত্রে বাজেয়াপ্ত। অপরাধে ব্যবহার বাজেয়াপ্ত হবে, নির্দোষ মালিক বাজেয়াপ্ত হবে না, সঙ্গে বৈধ উপকরণ সেটি বাজেয়াপ্ত, তবে সরকারি প্রতিষ্ঠান বাজেয়াপ্ত না, খেয়াল রাখবেন। 47টা খেয়াল রাখবেন। 48 শুধু এমসিকিউ, শেষ আমাদের আলোচনা। 48 হচ্ছে এমসিকিউ। কি, তদন্ত বিচারে আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করার ক্ষেত্রে, এই যে তদন্ত বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নিতে পারবে, জাস্ট একবার রিডিং করুন, অন্য কিছু দরকার নেই। যে সাইবার সংক্রান্ত আন্তর্জাতিক সহায়তা করার জন্য একটা আইন রয়েছে, আমরা আইনটা এটা মাইনর অ্যাক্ট হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে পারস্পরিক সহায়তা 2012 বিধান প্রত্যয়। অর্থাৎ দেখা গেছে এই অপরাধটি বিদেশ, যেহেতু আইনের সাথে যেহেতু আমরা কার্যক্রম পরিচালনা করতেছি, সেহেতু তদন্ত বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা নিতে পারবে। এখানে এক লাইন রিডিং করবেন, অন্য কোনো কিছু দরকার নেই। অন্য কোনো কিছু দরকার নেই, যেভাবে যে বলতেছি সেই কথাগুলো একটু মানেন, আর কিছু দরকার নেই। এই মোটামুটি আমাদের একেবারেই 34 থেকে একেবারে আমরা সর্বশেষ 48 পর্যন্ত তদন্তের আন্তর্জাতিক সহায়তা করতে আলোচনা করলাম। আমাদের সাইবার সুরক্ষা আইন